স্যার। ওকে, তো আমার এখানে যে জিনিসগুলো আছে আপনাদের ফ্লুইড মোশন থেকে উপরের দিকে সবগুলো হচ্ছে পড়ার মতো। এখন প্রথমত যেটা আছে ফ্লুইড মোশনটা, যেটা এখন বড় করে দেখানো যাচ্ছে, এটা আমাদেরকে পড়তে হবে। অপটিক্স এর থিওরিজ অফ লাইট, এটা দেখতে হবে। ইন্টারফারেন্সটা আমাদের দেখতে হবে। নিউটনস রিং ডিফ্রাকশন। থার্মোডাইনামিক্স এর একটাই শীট, এই শীটের ভিতরে সবকিছু, তার ভিতরে স্পেসিফিকলি আরো কিছু আলাদা করে দেওয়া হয়েছে এবং এখানে কিছু ম্যাথমেটিক্স আছে। ফুল ক্যালকুলেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেহেতু থার্মোডাইনামিক্সটা অনলাইনে করেছিলাম, আমাদের থার্মোডাইনামিক্সে যতগুলো প্রুফ, ডেরিভেশন যা কিছু ছিল সবকিছুর ক্যালকুলেশনকে ডিটেলসে কমপ্লিট করে দেওয়া আছে। কেউ যদি চান যে ডিটেলস ক্যালকুলেশন দিতে তাহলেও হবে, কেউ যদি চান যে শীটের যেটা মেইন শীটের শর্ট ফর্ম যেটা আছে, যে কিছু কিছু জায়গায় স্কিপ করে করা আছে, সেটা করলেও চলবে। বাট ভুল যেন না হয়, যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কোনোভাবে যেন ভুল না হয়। সিম্পল হারমোনিক মোশনের থেকে মোটামুটি এবং ওয়েভস থেকে এটা হচ্ছে যে আপনার তিনটা। তো আমি আজকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে সিম্পল হারমোনিক মোশন থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আশা করছি আপনারা সবাই দেখতে পারবেন। একটু যদি সবাই একটু লাইনে থাকেন, আমি ব্যবস্থা করতেছি আপনাদের দেখার জন্য। আমরা লাস্ট দেখেছি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ওয়েভস এন্ড অসিলেশনটা চ্যাপ্টারটা, সেই জন্য আমি ওয়েভস এন্ড অসিলেশন থেকে সবার আগে শুরু করতে যাচ্ছি। ওয়েভস এন্ড অসিলেশনটাও আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আশা করছি সবাই এখন স্ক্রিন শেয়ার করলে সেটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আশা করছি সবাই, রাইট? আমাদের প্রথমত আমি একদম ম্যাথামেটিক্স থেকে যদি শুরু করে থাকি, ম্যাথমেটিক্স থেকে শুরু করলে এই 1.9 করতে হবে, 1.8ও করতে হবে, 1.8 করতে হবে, 1.7টা করতে হবে। এই তিনটা ম্যাথমেটিক্স করতে হবে। মজার বিষয় যেটা 1.7, ভালো করে সবাই শুনবেন, 1.7, 1.8 এবং 1.9 এই তিনটা সিমিলার ম্যাথমেটিক্স। এখানে কোনো চেঞ্জেস নাই, কোনো ডিফারেন্ট ম্যাথমেটিক্স না, তিনটাই সেম। সো আশা করি তিনটা আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। তার মধ্যে আবার এখানকার ডিটেলসে করে দেওয়া আছে। 1.6টা করতে হবে না, আমরা প্লিজ নোট ডাউন করি, 1.6টা না করলেও চলবে, 1.6 করার দরকার নেই। আবার 1.3 এবং 1.2, 1.1 এগুলো সিমিলার ম্যাথমেটিক্স। 1.1 এবং 1.3টা সিমিলার। 1.2 তে অ্যাকচুয়ালি আমাদের প্রুফ করতে বলা হয়েছে কি, ওই যে আমরা ভেলোসিটির ইকুয়েশন পাই v = ওমেগা ইনটু √a² - y², সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা আশা করছি সবাই অ্যাসাইনমেন্ট পেয়েছেন, রাইট? অ্যাসাইনমেন্ট পেয়েছেন না সবাই? সেই অ্যাসাইনমেন্টের কপিতে দেখবেন যে ওখানে অনেক ধরনের কোশ্চেন দেওয়া আছে, দ্যাট আর দ্য ফর্মস। তো আপনাদের যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে যদি কারো কোনো ধরনের প্রবলেম হয়, আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন, ফোন করে আমার থেকে যে এটা কিভাবে স্যার করতে হবে বা সমাধান কি হবে, সলভ কি হবে, সেটা আমার থেকে জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রুপ ওয়াইজ হবে। আমি আগেও ক্লাসে বলেছিলাম, এখন আবারও বলছি, গ্রুপ ওয়াইজ একটা মাত্র কি হবে, আমাদের অ্যাসাইনমেন্টের কপি হবে। এবং সেই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে গ্রুপ ওয়াইজ বলতে গেলে আমাদের সাপোজ 15টা কোশ্চেন আমি দিয়েছি, একটা গ্রুপে 5 জন থাকলে ইকুয়ালি ডিভাইড করে নেবেন, একজন আরেকজনকে হেল্প করবেন কিন্তু ইকুয়ালি ডিভাইড করে নেবেন লেখাটা, তাহলে একজনের উপরে প্রেসার পড়বে না। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। একজন আরেকজনকে হেল্প করাটা স্বাভাবিক, কেন হেল্প করলে হচ্ছে আপনাদের কাজটা ইজি হবে, এক। আর হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যেটা যেই আনসারটা যে লিখবেন সে ওই পেজের উপরে তার আইডি নাম্বারটা লিখে রাখবেন।
আর এখানে আমি জানি না আপনাদের সিনিয়ররা আছেন কিনা, মানে যারা রিটেক কোর্স নিয়েছেন, রিটেকের কয়েকজনের তো হচ্ছে যে গ্রুপের সাথে গ্রুপ করে দেওয়া হচ্ছে, তারা ব্যতীত বাকি যারা আছেন, যাদেরকে কোনো গ্রুপে দেওয়া হয়নি, তারা ওই একজন দুজন করে করে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে গিয়ে অ্যাসাইনমেন্টের কপিগুলো একটু জমা করবেন। ওকে, আচ্ছা, এবার আমি ম্যাথমেটিক্যাল পার্ট অলরেডি আমি দেখিয়ে দিলাম প্রথম শীট থেকে। আপনাদেরকে এই ম্যাথমেটিক্স গুলো করতে হবে। এরপরে থিওরি থেকে আপনারা এখানে কি কি জিনিস পড়বেন সেটা ম্যাথ 1.9 ও হ্যাঁ, ম্যাথ 1.9টা কি হয়েছে বলেন? স্যার ওইটাও দিছেন? হ্যাঁ, 1.6 ব্যতীত সবগুলোই আছে, শুধু 1.6টা নেই, 1.9 আছে আপনার। অ্যাকচুয়ালি 1.9, 1.8, 1.7 তিনটাই সিমিলার, ঠিক আছে? আপনি দেখলেই বুঝতে পারবেন, প্রবলেম হবে না আপনার। এই প্রথম অংশ থেকে আমাদের দুটো ডেফিনেশন, একটা হচ্ছে অসিলেটরি মোশন কাকে বলা হয়ে থাকে সেটা, যেটা এখানে লেখা আছে অসিলেটরি মোশন। আর একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন কাকে বলা হয়ে থাকে। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা আমাদের এই অংশটুকুর ভিতরে দেওয়া আছে, এই যে এখানটাতে দেওয়া আছে, এখান থেকে এতটুকুর ভিতরে দেওয়া আছে। এবং এর ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলো এর ভিতরে দেওয়া আছে। ফান্ডামেন্টাল প্রপার্টিজ বলতে কোনটা, এই যে অসিলেটরি বিহেভিয়ারটা কি হয়ে থাকে সেটা এটার ভিতরে দেওয়া আছে। মিন পজিশনে গেলে কি হয়, অ্যাক্সেলারেশন কার সমান হয়ে থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে বলা আছে। এই দুটো হচ্ছে সিম্পল ডিফাইন ডেফিনেশনটা। দেন আমি থিওরি ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম টি ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এটা শো দ্যাট বা রিলেশনশিপ বিটুইন টাইম পিরিয়ড, ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাক্সেলারেশন। আপনারা দেখবেন আপনাদের অ্যাসাইনমেন্টের ভিতরেও দেওয়া আছে কিন্তু এটা এটা আরেকটা কোশ্চেন। তারপর আমরা চলে যাই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, মানে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে সেটা, যেটা এখান থেকে শুরু হবে আপনাদের এবং এটা শেষ করবেন আপনারা এখান পর্যন্ত, এই যে ইকুয়েশন 3 পর্যন্ত গিয়ে আপনারা শেষ করে দিবেন, বা এই ইকুয়েশন পর্যন্ত যে সলিউশনটা পান এই সলিউশনটা পর্যন্ত দিবেন, যেখানে এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? গ্রাফের বিষয়গুলো আমি বলেছিলাম যে ভেলোসিটির ইকুয়েশনটা কি হয়, অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা কি হয়, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা কি হয়, এবং এদের যে গ্রাফগুলো আছে, এখানে একটা গ্রাফ আছে, এখানে একটা গ্রাফ আছে, এখানে একটা গ্রাফ আছে, বিভিন্ন টাইমের সাপেক্ষে যে গ্রাফটা আছে সেটা একটু ভালো করে দেখবেন আপনারা ছোট কোশ্চেনের জন্য। এতক্ষণ যেগুলো দেখলেন এর ভিতরে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা আছে এটা একটু বড় কোশ্চেন, এটা আসলে হাইয়েস্ট 10 মার্কের জন্য আসতে পারে। আর ডিসপ্লেসমেন্ট এবং টাইম পিরিয়ডের ভিতরে যে রিলেশনশিপটুকু আছে এটা আসলে 7-8 এর জন্য আসবে বা একটা ম্যাথের পরিবর্তে আসবে। বড় কোশ্চেনে শুরু হচ্ছে এখান থেকে, এভারেজ কাইনেটিক এনার্জি, যেটা এখান থেকে শুরু হবে এখানে গিয়ে শেষ হবে, এতটুকু। এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে, ফাইন্ড আউট দ্য এভারেজ কাইনেটিক এনার্জি, অথবা শো দ্যাট দ্য এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পাই স্কয়ার এম এ স্কয়ার এন স্কয়ার, অথবা আরেকটা হতে পারে এভারেজ কাইনেটিক এনার্জি ভাইব্রেটিং পার্টিকেলের প্রপোর্শনাল হচ্ছে স্কয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের স্কয়ার থাকে, এটা শো করে দেখাতে বলতে পারি আমি আপনাকে। আপনারা দেখবেন অ্যাসাইনমেন্টে আপনাদের কাইনেটিক এনার্জির সাথে সাথে পটেনশিয়াল এনার্জিটুকু দেওয়া হয়েছে, সিমিলার প্যাটার্নে যাবে। কোন প্যাটার্নে যাবে? সিমিলার প্যাটার্ন। আপনারা পটেনশিয়াল এনার্জি বের করেন, সেখানে মান বসিয়ে দিয়ে এটাকে এভাবে করবেন, এটার সাথে সিমিলার করে করবেন, ট্রাই করবেন, পেরে যাবেন, প্রবলেম হবে না। 14 নম্বরে আছে। হ্যাঁ, ওই তো এটা ওটার সাথে সিমিলার, একদম সিমিলার, ঠিক আছে? ওইভাবে স্যার গ্রাফ কোনটা কোনটা দিয়েছেন একটু দেখায় আস্তে 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 একজন একজন, জি। এখন স্যার যে বললাম টোটাল এনার্জি থেকে যদি কাইনেটিক এনার্জি বিয়োগ করি তাহলে তো ওইটাই আসে, পটেনশিয়াল এনার্জিটা আছে। হ্যাঁ, পটেনশিয়াল টোটাল এনার্জি থেকে আমি তো এভারেজ বের করতে বলছি। এভারেজে তো আপনি টোটাল এনার্জি বের করেন না, টোটাল এনার্জির পরিমাণ সবসময় সমান থাকে, ইটস ট্রু, বাট এভারেজ আপনি বের করতে পারবেন, এভারেজ পটেনশিয়াল এনার্জিও বের করতে পারবেন আপনি চাইলে। আপনি আলাদা করে বের করবেন, ওখান থেকে বের করবেন কেন? আপনি নরমালি বের করেন, আপনার পটেনশিয়াল এনার্জি কত ছিল আপনি সেটা দেখেন, হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, রাইট? যদি ওয়াই এর মানটা আপনি জানেন সেটা কি ছিল, এ সাইন ওমেগা টি প্লাস আলফা, তাহলে আপনি ওখানে বসান, দেন বাকিটুকু আপনি এই ফরমেশন এখান থেকে যেভাবে করছিলেন 1/t করে করছিলেন না,
1/t কিভাবে আসছে 0 to t, তারপর ওটা ইন্টিগ্রেশন করে করছিলেন, সেম প্রসেস দিয়ে করেন, এবং এর অ্যামাউন্ট এটাই আসবে, পটেনশিয়াল এনার্জির অ্যামাউন্টও কিন্তু এটাই আসবে, কারণ এইটা এবং ওইটা দুইটাকে যোগ করে দিলে টোটাল এনার্জি সমান হবে, যেটা আপনি বলেছেন যে স্যার আমরা যদি টোটাল এনার্জি থেকে যদি কোনটাকে বের করে দেই, কাইনেটিক এনার্জিটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চলে আসে। ঠিক আছে, সেটা আমরা অনেক শর্টকাটে করে ফেলতে পারি, তাহলে 2 লাইনে শেষ। বাট আমি ডিরাইভ চেয়েছি যে পটেনশিয়াল এনার্জিটুকু কিভাবে আসতেছে, তাহলে আপনার এই পটেনশিয়াল এনার্জির মান এত আসবে। এগেইন বুঝতে পেরেছেন? অভিজিৎ মেবি প্রশ্ন করছেন, তাই না? স্যার গ্রাফ কোনটা কোনটা দিছিলেন ওটা একবার বলছিলাম। গ্রাফ 3টা, যে 3টা আছে গ্রাফ 3টা, ভেলোসিটির গ্রাফ, অ্যাক্সেলারেশনের গ্রাফ, আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের গ্রাফ। গ্রাফ আর নাই, গ্রাফ আপনার এই 3টাই আছে সেটা। ওকে, তারপরে হচ্ছে আমরা বলতে পারি সো দ্যাট দ্য টোটাল এনার্জি ইজ এত, 2 পাই এত। তার মানে কি আপনাকে এটা পুরোটা আনসার করতে হবে, এই যে এখান থেকে টোটাল এনার্জি লেখাই আছে, হবে ভাইব্রেটিং পার্টিকেল এই, এবং টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। এটা আবার আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিয়েছি প্রুফ করার জন্য। ঠিক আছে, আবার এক জায়গায় দিয়েছি y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু a পজিশনের জন্য, তাই না? আরেক জায়গায় দিয়েছি মনে হয় কনস্ট্যান্ট সরাসরি, মনে হয় নাকি কোনটা দিয়েছি, একটা দিয়েছিলাম। সো একটু ব্রেন খাটাবেন, যেখানে আমি y ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু a বলেছি, ওখানে একটু ব্রেন খাটাবেন, এটার সাথে রিলেটেড, এই আনসারের সাথে রিলেশন করে করে আপনাকে ওটা বের করতে হবে। এই আনসারের সাথে রিলেশন করা আছে সেখানে, তার মানে আপনি পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিটাকে বের করে যোগ করে ওখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, বাট আপনারা এই শীটের গুলো ফাইনালের জন্য পড়বেন, অ্যাসাইনমেন্টের গুলো ফাইনালের জন্য পড়ানোর দরকার নাই। কিন্তু অ্যাসাইনমেন্টটা যদি আপনি করতে যান, করতে গেলে আপনি এতটাই এক্সপার্ট হবেন যে আপনার আর এই শীট নিয়ে কোনো কাজ করতে হবে না। কারো কোনো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্টে ওই টোটাল এনার্জির কোশ্চেনটাতে বা কনস্ট্যান্টের কোশ্চেনটাতে? না স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, এটা আমি জি জি, করছিলাম কিন্তু লাস্টে না প্লাস মাইনাস একটা ঝামেলা হইতেছে, মিলতেছে না। কোনটা? টোটাল এনার্জি কনস্ট্যান্টেরটা? না স্যার, এইটা রিলেটেড হচ্ছে আরেকটা কোশ্চেন আছে না, o ইকুয়াল টু 0 আর হচ্ছে o হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে a ধরে হ্যাঁ, একটা, আপনি ওইটা। আমি বলে আপনি পুরো ইকুয়েশনটা কমপ্লিট, এই যে এখানে যে অ্যানসারটা দেওয়া আছে টোটাল এনার্জির, তাই না? ওখানে জি স্যার। টোটাল এনার্জি আপনি প্রথমে বের করছেন কি কাইনেটিক এনার্জি, তারপরে বের করছেন পটেনশিয়াল এনার্জি, তারপরে জি দুটোকে স্যার, কি করলেন, যোগ করলেন, যোগ তাই তো? করে দিছি। যোগ করার পরে দেখেন সেকেন্ড লাইন বা থার্ড লাইনে কিন্তু ওয়াই এর একটা টার্মস হলো ইকুয়েশন আসতেছে। এবার ওখান থেকে আপনি আপনার ব্রেনটা খাটান, হবে কেন হবে না? অবশ্যই হবে। জি স্যার, ওইখানে আইসি আটকে গেছি। কেন ওখানে সাথে আটকানোর কোনো কিছু নেই, আমি তো দেখেন আছে যে এখন আমি আপনাকে হ্যাঁ এখান পর্যন্ত আসছেন না? জি স্যার। জি স্যার, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, এখান পর্যন্ত আসার পরে এবার কন্ডিশন দুইটা অ্যাপ্লাই করেন। প্রথমে আপনাকে আমি কোন দুইটা কন্ডিশন দিছি, একটা দিছি y ইকুয়াল টু 0 এর জন্য, একটা দিছি y ইকুয়াল টু এর জন্য। আপনি অ্যাপ্লাই করেন, আনসার মিলে যাবে, সব জায়গায় এটাই আসবে আনসার, এটাই আসবে আমাদের আনসার সকল ক্ষেত্রে। জি স্যার, এখন বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আশা করি মানে এইটা তো এখন মোটামুটি কনফার্ম, যদি আমি শুধু টোটাল এনার্জিটুকু এটা না দিয়ে যদি পরীক্ষায় যদি লিখি যে কনজার্ভড এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, আনসার এটাই থাকবে। এবার আমি যদি লিখি y ইকুয়াল টু 0 পজিশনের জন্য দেখান যে এনার্জি কনস্ট্যান্ট, তাহলে আপনারা এখন পারেন y ইকুয়াল টু এর জন্য দিলেও পারেন, কারণ পুরোটা আনসারই কিন্তু এটার ভিতরে পড়ে আছে। যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয় y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু a, তার মানে কি এই লাইনের পরে সেই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আর যদি কোনো কন্ডিশন না অ্যাপ্লাই করে যদি বলা যায় যে সো দ্যাট যে ভ্যালুটা হচ্ছে এত, এই 2 পাই স্কয়ার m স্কয়ার, তার মানে যেভাবে সেভাবে চলে আসবে। যদি বলা হয় যে সো দ্যাট দ্য টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল ইজ কনস্ট্যান্ট, তাইলেও যেভাবে সেভাবে শেষ করে দিতে হবে আপনাকে অ্যানসারটা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি এটা? স্যার তাইলে খালি কোনো কন্ডিশন দেয়া থাকলে উপরের লাইনটাতে অ্যাপ্লাই করলেই চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। তাহলে আমাদের ফার্স্ট শিটের ভিতরে আমার জিনিসটা কি, এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি, পটেনশিয়ালটা ফাইনাল পরীক্ষার জন্য পড়ার দরকার নাই, এটা কনফার্ম। অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে দিয়েছি, সেটা আপনারা ট্রাই করে প্র্যাকটিস করার জন্য দিয়েছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন, 3টা কার্ভ, আর হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের কিছু রিলেশন আছে, সেটা এই টি এবং এটার ভিতরে। আরেকটা যেটা পড়তে হবে মাস্ট বি, সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের যে ইকুয়েশন গুলো আসে
যেটা আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া আছে, এই যে ওমেগা ইন্টু রুট ওভার কত জানি, ওমেগা ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এরকম, যে এই যে ভ্যালোসিটি ইকুয়েশনটা, এই যে অ্যাক্সেলারেশনের ইকুয়েশনের মান এত আসলো, এটা কিভাবে আসলো, এটা এই ডেরিভেটিভ করে করে যে আসলো, এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, বা এটা আসতে পারে। বা আপনাদের এই যে 1.2 এ 1.2 এ যেমন আমি এখানে কি বলছি যে ভ্যালোসিটি ডিওয়াই বাই ডিটি ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, শো দ্যাট এভাবে আসতে পারে। সো অ্যাক্সেলারেশনটাও আসতে পারে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, শো দ্যাট। তার মানে কি, তাহলে আপনি ডিসপ্লেসমেন্ট তারপরে ভ্যালোসিটি বের করে তারপর সেই ভ্যালোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সেলারেশনে নিয়ে তারপর সেটাকে দাঁড় করাবেন আমার কাছে। ক্লিয়ার অর নট? কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ এখনই করে নেন। কোনটা? আপনি কি অ্যাসাইনমেন্টের কথা বলতেছেন? ওকে, লেট মি সি ফার্স্ট। আপনি কি এই 15 নাম্বারটার কথা বলতেছেন? এটা এটা মাইনাস ওমেগা স্কয়ার এক্স, ওমেগা স্কয়ার এক্স কিসের জন্য দিছে? অ্যাক্সেলারেশন দিছি না আপনাকে? অ্যাক্সেলারেশন দেখেন তো শীটের ভিতরে কোনো জায়গা আছে কিনা অ্যাক্সেলারেশনের মান। এই এটা কে বুঝছেন দেখি বলেন তো, 15 নাম্বারটা কে বুঝছেন? 15 নাম্বারটা কে বুঝছেন? 15 নাম্বারটা আমি করছি। হ্যাঁ, নরমাল আমাদের 15 নম্বরের জন্য মানে আমাদের অলরেডি শীটে কিন্তু দেওয়া আছে। এটা এটা এমন না যে শীটে দেওয়া নাই। কোথায় দেওয়া আছে শীটে? আছেন, আমরা একটু দেখি শীটের কোনো জায়গায় দেওয়া আছে কিনা আমাদের কাছে। প্রথমত এইখানটাতে আপনাদের এটা কি করে দেওয়া আছে, যে ওমেগা স্কয়ার ওয়াই দেওয়া আছে, আমি ওয়াই এর জায়গায় কি দিছি? এক্স দিছি। তার মানে আপনি যেখানে যেখানে ওয়াই লিখতেন সেটা কি হয়ে যাবে আপনার? এক্স হয়ে যাবে। এই তো। আর ভ্যালোসিটির ইকুয়েশন এখান থেকে ভ্যালোসিটি বের করা আমি ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে? যে ভি ইকুয়াল টু ওমেগা, আপনারা এই যে ম্যাথ করতেছেন না, এই যে এই প্রুফটা করতেছেন না, এখানেই তো দেওয়া আছে আপনাদের এটা। আরিক আপনি কি দেখেছিলেন? শীট দেখেছিলেন? এই যে এখানেই তো করে দেওয়া আছে ডিওয়াই বাই ডিটি ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ওয়াই এর জায়গায় আমি এক্স দিয়েছি, দ্যাটস ইট। আপনি কি শীট দেখেছিলেন? অ্যাসাইনমেন্ট কিন্তু আমি বলে দেওয়ার কথা না, আপনারা একটু ব্রেন খাটায় করার কথা। সিম্পল, এত কঠিন কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু পুরোটাই শীটের ভিতরে আছে। কি স্বপ্নিল? হ্যাঁ স্যার। ওকে, অভিজিৎ পেয়েছেন? জি স্যার পেয়েছি। ওকে, এগুলোতে কোনো প্রশ্ন আছে কারো? না স্যার কোশ্চেন নেই। স্যার পটেনশিয়ালটা শুধু মানে অ্যাসাইনমেন্টের জন্য, ফাইনালের জন্য লাগবে না? না, মানে এখানে আপনার কোশ্চেনের ভিতরে দেখেন পিরিয়ডিক মোশন কাকে বলে দুইটা এক্সাম্পল দিতে বলেছি, এনার্জি কনস্ট্যান্ট ওয়াই ইকুয়াল টু 0 এবং এর জন্য ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন এবং তাতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেড, তারপর টোটাল এনার্জি স্কয়ার অফ দা অ্যামপ্লিটিউড। মানে মোস্ট ইম্পর্টেন্টলি 3 নাম্বার আর 5 নাম্বারের আনসার কিন্তু প্রায় সেম, ঠিক আছে? শুধু দুইটাকে দুইটা ডিফারেন্ট জায়গায় নিয়ে গিয়ে এটাতে শেষ করতে হবে, একটাতে একটু বেশি কাজ করতে হবে, একটাতে কম কাজ করতে হবে। সলিউশনটা যেটা দিয়েছে 7 নম্বরে, যে সলিউশনটা দিয়েছে এটা আপনাদেরকে আমি করাই নাই, কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, তো এটা আমার কি লাগবে না, মানে আমি মেইন শিটের বাইরে কোনো কিছুই আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দেব না, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে কিন্তু ভ্যালোসিটির পরিমাণ ভি ম্যাক্স, ভ্যালোসিটি ম্যাক্সিমাম ইকুয়েশন, মানে একটা ভ্যালোসিটির মান ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এটা কিন্তু ক্লাসে দেখানো হয়েছিল কিনা বলেন? জি স্যার। এটা কিন্তু একটা ম্যাথ, এটা কিন্তু কোনো এটা কিন্তু কোনো থিওরি না, এটা একটা ম্যাথ।
মানে আপনাদের ভেলোসিটির ইকুয়েশনটা v ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার ওমেগা a স্কয়ার মাইনাস y স্কয়ার দেখানো হয়েছে, সেখান থেকে ম্যাক্সিমাম কোথায় হবে সেটার পরিমাণ আপনাকে বের করতে হবে, মিনিমাম কোথায় হবে সেটার পরিমাণ বের করতে হবে। যদি সেটা না খুঁজে পান তাহলে দেখেন আপনার অসিলেটরি বিহেভিয়ারের ভিতরে উল্লেখ করা আছে কোন পজিশনে ম্যাক্সিমাম কোন পজিশনে মিনিমাম, সেই কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি ম্যাক্সিমাম মিনিমাম বের করেন। এইটুকু আপনাকে ব্রেন খাটায় করতে হবে, ঠিক আছে ইব্রাহিম? জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, আর এই ভুইয়া কই? ভুইয়া আবার চলে গেছে, যাই হোক। মারিয়াম বুঝতে পেরেছেন? জি স্যার। আর হচ্ছে যে এবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এর পরে আরেকটা শীট আছে, মানে আপনাদের তো টোটাল হচ্ছে কয়টা শীট দেওয়া হয়েছে? 3টা শীট দেওয়া হয়েছে ওয়েভস থেকে। সেকেন্ড শীটটা হচ্ছে টাইপস অফ ভাইব্রেশনের উপরে দেওয়া হয়েছে মনে হয়, তাই না? ওখান থেকে তেমন কিছু নাই, ওটা সিম্পল একটা শীট, সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। স্যার ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, বুঝতে পেরেছেন? প্রবলেম ফেস করলে জানাতে হবে, কিন্তু জানাবেন অ্যাসাইনমেন্টের প্রবলেম ফেস করলে। জি স্যার। ওকে, টাইপস অফ ভাইব্রেশন, অসিলেশন, ফ্রি অসিলেশন, ড্যাম্পড অসিলেশন, এগুলো ডেফিনেশন গুলো দেখবেন। ফোর্স অসিলেশন, রেজোন্যান্স কাকে বলে পড়বেন। আনড্যাম্পড ভাইব্রেশন, এটার জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লাগবে, মাথায় রাখবেন। দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য, একটা আনড্যাম্পডের জন্য। আনড্যাম্পডেরটা এনার্জি থেকে শুরু হয়, সিম্পল হারমোনিক মোশনটা কিন্তু হুকস লয়ের স্টেটমেন্টের ওখান থেকে বা আমাদের যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন থেকে শুরু করা হয়ে থাকে। তো দুটো ডিফারেন্ট জিনিস, দুটাকে একসাথ করে ঘোলায় ফেলবেন না বা পেঁচায় ফেলবেন না, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের এটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম লাস্টেরটা, এই যে ড্যাম্পডেরটা লাগবে না। তাহলে আনড্যাম্পডের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, আর হচ্ছে আপনাদের এখান থেকে ফোর্স, ফ্রি ভাইব্রেশন এবং রেজোনেন্সটা যেটা আছে সেটা, এটা পড়তে হবে। এবার আসেন হচ্ছে তার পরেরটাতে, যদি আপনারা যান ক্লাস ওয়ার্কের ভিতরে, পরের যে শীটটা আছে সেটা সর্বশেষ শীট, ওয়েভস। আপনারা মোটামুটি একটা প্রিপারেশন রাখবেন যে ওয়েভ থেকে দুইটা প্রশ্নের আনসার আপনাকে করতে হতে পারে, ঠিক আছে? করার সম্ভাবনা বেশি ওয়েভস থেকে দুইটা। আর যদি একটা করতে হয় তাহলে সেটাও দেখতে পারবেন, একটা তো ম্যান্ডেটরি করতে হবে, সেটা আমরা সবাই মোটামুটি জানি। ওয়েভ কাকে বলা হয়? ট্রানভার্স ওয়েভ এবং লঞ্জিটিউডিনাল ওয়েভের মধ্যবর্তী ডিফারেন্স বা ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ, এগুলো লাগবে, এটা পড়বেন। তারপরে চলে আসবেন, এই ম্যাথমেটিক্সটা করবেন, সিম্পল ম্যাথ। প্রোগ্রেসিভ ওয়েভ এবং প্রোগ্রেসিভ ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স। একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনের মান y = s * twice পাবে lambda vt - x হতে পারে, সেটা কিভাবে হয় সেটা ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করাই নেই, ম্যাথমেটিক্স করিয়েছিলাম, এই ম্যাথটা করিয়েছিলাম, এই ম্যাথটা করতে হবে আপনাদের। স্টেশনারি ওয়েভ কিভাবে ক্রিয়েট হয়ে থাকে, নোড এবং অ্যান্টিনোড পয়েন্ট কাকে বলা হয় এবং এটার কন্ডিশন গুলো, এটা মাস্ট। যে রাইট ডাউন দ্য ডিফাইন নোড এন্ড অ্যান্টিনোড পয়েন্ট এন্ড ফাইন্ড আউট देयर কন্ডিশনস। কন্ডিশনস বলতে কত কত ফেজ ডিফারেন্সে বা কত কত পার্ট ডিফারেন্সে আমাদের নোড পয়েন্ট বা অ্যান্টিনোড পয়েন্ট তৈরি হতে পারে। প্রোগ্রেসিভ এবং স্টেশনারি ওয়েভের মধ্যবর্তী পার্থক্য বা ডিফারেন্স। সনোমিটারটা লাগবে না, সনোমিটারটা আমি ল্যাবের জন্য রেখেছিলাম। আর এটা আমরা লাস্ট যেটা পড়েছিলাম, ক্লোজ ওপেন অর্গানের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি মধ্যবর্তী যে রেশিওটা, হ্যাঁ ওপেন পাইপটা আমি যেহেতু পড়াই নাই, ওপেন পাইপ পড়া লাগবে না, কিন্তু ক্লোজ পাইপটা মাস্ট পড়তে হবে। তাহলে এখান থেকে ক্লোজ পাইপটা পড়বো, দুইটা ওয়েভ প্রোগ্রেসিভ এবং স্টেশনারি ওয়েভের মধ্যবর্তী ডিফারেন্সটা দেখবো, নোড অ্যান্টিনোডের কন্ডিশন, স্টেশনারি ওয়েভ কাকে বলা হয়, ম্যাথমেটিক্স, অবশ্যই প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটা কিভাবে আসছে সেটার প্রুফটা,
এই তো ক্যারেক্টারিস্টিক্স ম্যাথ, আর উপরের দিকে হচ্ছে আপনাদের ডেফিনেশন, ডিফারেন্স দুইটা, প্রোগ্রেসিভ ট্রান্সভার্স ওয়েভ এবং লঞ্জিটিউডিনাল ওয়েভের ভিতরে। এই ছিল আপনাদের সাউন্ড রিলেটেড বা ওয়েভ রিলেটেড। আচ্ছা, এটার সাথে আমি ছোট আরেকটা চ্যাপ্টার হচ্ছে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড মোশনে আপনারা কি কি দেখবেন, এবং আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু বলে আসছি একটা কথা, সেটা হচ্ছে ফ্লুইড থেকে মাসবে একটা চ্যাপ্টার, একটা কোর্স, একটা টপিকস কি থাকবে, একটা কোশ্চেন থাকবে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, বাট আমি কিন্তু এটা আপনাদেরকে শিওর করেছিলাম যে আপনাদের একটা থাকবে। তো আমরা ফ্লুইড থেকে কি কি পড়বো? ফ্লুইড থেকে আমরা পড়বো হচ্ছে প্রথমত এই যে ডিফারেন্সটা, স্ট্রিমলাইন মোশন এবং টার্বুলেন্ট মোশনের মধ্যবর্তী ডিফারেন্স, ইকুয়েশন অফ কন্টিনিউটি মাস্ট পড়বো আমরা, এবং আমরা পড়বো হচ্ছে কোনটা, বার্নালিজ ইকুয়েশন। এই তিনটা কোশ্চেন পড়লেই হয়ে যাবে। বার্নালিজ ইকুয়েশনে বিভিন্ন ভাবে প্রুফ করা যায় সেটা দেখবেন, ঠিক আছে? যেভাবে যেভাবে প্রুফ করা যায় সেভাবে সেভাবে দেখবেন, এবং অবশ্যই অবশ্যই এই 6টা ম্যাথমেটিক্স, ঠিক আছে? এই ছিল আমার আপনাদের কাছে আপাতত হচ্ছে ওয়েভস এন্ড অসিলেশন এবং ফ্লুইডের উপরের আলোচনা। আমার মনে হয় আপনারা একটু টাইম নিয়ে এই জিনিসগুলো একটু দেখেন। ফ্লুইডের উপরে আপনারা সাউন্ডের উপরে, ওয়েভস এর উপরে আপনারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে থাকেন। মিনহাইল আমি বৃহস্পতিবারে আরো আধা ঘন্টা টাইম দিয়ে আপনাদেরকে থার্মোডাইনামিক্স এবং অপটিক্সটা হচ্ছে বুঝাই দিতে যাচ্ছি। আর যদি বলেন যে না স্যার আজকেই দেখায় শেষ করে দেন, তাহলে আমি আজকে শেষ করে দেবো। কোশ্চেনগুলো স্যার আজকেই দেখান স্যার। স্যার আজকেই দেখেন, অপটিক্সটা একটু দেখান না আজকে। স্যার আজকে দেখালে ভালো হয়। ওকে, কুল ডাউন। হ্যাঁ, অভিজিৎ কি যেন বলতেছিলেন? বলো আজকে দিলে ভালো হয়। ওকে ফাইন, তাহলে দেখে ফেলেন, আমার কোনো আপত্তি নেই তাতে। আচ্ছা, অপটিক্সে থার্মোডাইনামিক্সে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে আর নতুন করে কোনো কিছু নাই। থার্মোডাইনামিক্স অলরেডি আপনাদেরকে বলে দেওয়া আছে যে 7টা কোশ্চেন দেওয়া আছে ক্লাস টেস্টের জন্য, সিটির জন্য। অলরেডি এ সেকশন মনে পরীক্ষা দিয়ে দিয়েছেন, বি সেকশন এবং সি সেকশন হচ্ছে শুক্রবারে পরীক্ষা দিবেন। সেটার সাথে আপনারা অ্যাড করবেন কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেল এবং হচ্ছে ম্যাথমেটিক্স গুলো। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একদম নরমাল আলোচনা, এরপরে আর কোনো আলোচনা হতে পারে না। এবার থার্মোডাইনামিক্স বলেন, এরপরে থার্মোডাইনামিক্সে আপনাদেরকে শীট দেখিয়ে কোনো কিছু বলতে হবে বা কোনো কিছু দেখাতে হবে, এরকম কিছু আছে কিনা থাকলে আমাকে জানান, তাহলে আমি ওইভাবে দেখাচ্ছি। স্যার হিট ইঞ্জিনটা লাগবে। সিটিতে ম্যাথ। হ্যাঁ, শীটে ম্যাথ কি হয়েছে? স্যার বললাম স্যার সিটিতে বলতেন কি ম্যাথ সিটিতে থাকবে? ম্যাথ হবে কিনা, স্যার তো আগে কোশ্চেন দিয়ে দিয়েছে তাই না? হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে আমি আপনাদের ক্লাস টেস্টের জন্য 7টা কোশ্চেন দিয়েছি, সেটা সেই 7টার সাথে সাথে হচ্ছে আপনারা কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেল আর ম্যাথমেটিক্স গুলো যেগুলো শীটে আছে সেই ম্যাথমেটিক্স গুলো করলেই হয়ে যাবে, আপনাদের আর কিছু করতে হবে না। দ্যাটস দ্য সিলেবাস ফর। স্যার সিটিতে তো স্যার ম্যাথ থাকবে না তাই না? না, সিটিতে ম্যাথ থাকবে না, সিটিতে ম্যাথ থাকবে না। স্যার একবারে ফাইনালের জন্য এটা পড়ে রাখলে ভালো হবে। হ্যাঁ, মানে আপনারা ম্যাথমেটিক্স ফাইনালের মানে ক্লাস টেস্টের সিলেবাস তো জানেন গেল, ফাইনালের জন্য হচ্ছে যে ক্লাস টেস্টের যে সিলেবাসটা আছে সেটার সাথে কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেলটা অ্যাড করবেন আর ম্যাথমেটিক্স গুলো অ্যাড করবেন, দ্যাটস ইট শীট থেকে। স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার, অ্যাডিয়াবেটিক ইকুয়েশনের যেটা আছে পারফেক্ট গ্যাস, এটা স্যার একটু দেখাই দিলে ভালো হতো। দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি হয়েছে বলেন? এই তো, এটাই তো। জি স্যার এটাই। হ্যাঁ, এটাতে কি কোথায় সমস্যা, কোন জায়গায় সমস্যা? ইকুয়েশন গুলো আবার একটু বলে দিলে ভালো হতো, মানে রিভিশন দিতে হবে। জি স্যার। আচ্ছা, রিভিশন দেওয়ার আগে এটা দেখছিলেন?
এই যে এখানে এখানে যে করে দেওয়া ছিল এগুলো দেখেছিলেন? জি স্যার। এখানে কি আছে আপনারটা? নাই? ওকে ফাইন, না স্যার। দেখা দিচ্ছি, সমস্যা নাই। এখানে প্রথম কথা হচ্ছে যেটা যে আপনার অ্যাডিয়াবেটিক যখন হয়ে থাকে, অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে আমরা নরমালি ওয়ার্ক ডানের পরিমাণ ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা আমরা জানি। এটা কিভাবে জানি? এটা ফার্স্ট ল থেকে আমরা জানি, ঠিক আছে? এক, যদি ভলিউম চেঞ্জ হয়ে থাকে প্রেসার কনস্ট্যান্ট রেখে, সেই ক্ষেত্রে একটা প্রেসারকে ফিক্স রেখে ভলিউমের পরিবর্তন করা যায়, সেটা করলে ওয়ার্ক ডানের পরিমাণ হয় পি ইন্টু ডিভি। আর সিভি এর যে ডেফিনেশন আছে সেখান থেকে আপনি পাবেন ডিইউ ইকুয়াল টু সিভিডিটি। আমাদের ফার্স্ট ল এর হিসাব অনুযায়ী অ্যাডিয়াবেটিকে আমাদের কোনো ধরনের হিটের আদান প্রদান হয় না, তাহলে ডিকিউ এর মান 0 হয়ে যায়। ডিকিউ 0 হয়ে গেলে ফার্স্ট লটা কি দাঁড়াবে? ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু 0। এরপর আমরা কি করছি? ডিডব্লিউ এর মানটা বসাইছি, ডিইউ এর মানটা বসায় এই ইকুয়েশন আনছি। কিন্তু আমার তো ইকুয়েশন হচ্ছে অ্যাডিয়াবেটিক, এবং ইকুয়েশনটা অ্যাডিয়াবেটিকে প্রেসার এবং ভলিউমের রিলেশন কি আছে? তার মানে প্রেসার এবং ভলিউম। এখানে আমার কে আছে? ডিটি আছে। এই ডিটি থাকা যাবে না, ডিটি সরাইতে হবে। সেজন্য আমি কি করলাম? পিভি ইকুয়াল টু আরটি নিলাম, সেখান থেকে ডিটি এর মান বের করলাম, ডিফারেন্সিয়েট করে এখানে ইউভি হয়েছে, ইউভি থেকে ডিফারেন্সিয়েট করলে ডিটি এর মানটা বের হয়ে যায়। দেন এই ডিটি এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম পুরোটাতে। বসিয়ে দেওয়ার পরে মানে এখানের এই ইকুয়েশনটাতে, এই 3 নাম্বার ইকুয়েশনটাতে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে এখান থেকে আপনার ক্যালকুলেশন করতে করতে আপনি এখানে দেখবেন আর একটা টার্মস আসছে, আরেক জায়গায় আবার লেখা যায় সিপি মাইনাস সিভি, কারণ সিপি অলওয়েজ সিভি অপেক্ষা বড়। সেই ব্যাখ্যার কারণবশত সিপি যে অলওয়েজ সিভি অপেক্ষা বড়, সেই ব্যাখ্যার কারণবশত আমরা আর এর জায়গায় বসাতে পারি কি সিপি মাইনাস সিভি, তারপরে পিডিভি দ্বারা মাল্টিপ্লাই করে আমরা ইকুয়েশনটাকে এরকম দাঁড় করালাম। দেন সিভি পিভি দ্বারা ভাগ করে দিলাম, তারপর ইন্টিগ্রেশন করলে আপনার এটা এই পর্যন্ত চলে আসছে। আপনি ভিতরের লেখাগুলো যদি একটু পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন কোন ইকুয়েশনটা আসতেছে। লেখা না পড়ে ইকুয়েশনের দিকে তাকা থাকলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। মানে আমার এই ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি কেন হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ডিবি পরিমাণ স্মল চেঞ্জের জন্য একটা প্রেসার অ্যাপ্লাই করা হয়ে থাকে, তাহলে আসবে ওয়ার্ক ডানের পরিমাণ আসে এক্সপানশনের জন্য। এই ডিইউ এর মান কেন এর আসছে সেটা আসছে। ফার্স্ট ল থেকে কেন ডিকিউ এর মান 0 হয়ে গেছে সেটা এখানে দেওয়া আছে। এই করে আমার এই অ্যাডিয়াবেটিকের এই পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পর্যন্ত আসে। ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করলে এখানে লন এর পাওয়ার থাকলে উপরে, সামনে থাকলে কিছু, এটা উপরে পাওয়ার আকারে চলে যায়, এই জন্য ওয়াই লন গামা লন ভি ছিল, সেটা পরবর্তীতে লন ভি গামা ভি টু দি পাওয়ার গামা হয়ে গিয়েছে। লন দুটাকে কমন নিয়ে গেলে লন এ প্লাস লন বি আকারে লেখা গিয়েছে। তারপর আমরা এক্সপোনেনশিয়াল দ্বারা ভাগ করে দিয়েছি। এই পাশে আমাদের কনস্ট্যান্টই থাকবে, কারণ কনস্ট্যান্ট ছিল আগেও, আর এই পাশ থেকে আমার লন চলে গেছে, কারণ লন এবং এক্সপোনেনশিয়াল পরস্পরকে কাটাকাটি করে। আর টিভি গামা যদি বলা হয়ে থাকে তাহলে এই পর্যন্ত প্রুফ করে তারপর আপনি এখান পর্যন্ত আসতে হবে, যে মানে পিভি ইকুয়াল টু আরটি, পি এর মানটা বের করবেন, তারপরে এই পি এর মানটা এই ইকুয়েশনের পি এর ভিতরে বসায় দিবেন, তাহলে আপনার ভ্যালুটা চলে আসবে। দ্যাটস ইট, এই তো। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার একটু উপরেও স্ক্রল করেন তো স্যার। এই যে এখানে স্যার, স্যার আপনি কিভাবে বুঝলেন যে সিবিপিবি দ্বারা ডিভাইডেড করলাম, মানে স্যার অন্য কিভাবে? কোনটা? এই যে স্যার ডিভাইডিং সিভিপিবি দ্বারা কেন ভাগ করছি? আচ্ছা, সিভিপিবি দ্বারা কেন ভাগ করছি কারণ হচ্ছে আমার রিলেশনটা হচ্ছে পিভি গামা, তাহলে পি আনতে হবে, ভি আনতে হবে, আর কোনো কিছু করে তো আনা যাবে না। সিপি সিভি তো রাখা যাবে না। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আর গামা আনার অপশন কি? সিপি বাই সিভি হচ্ছে গামা আসবে, সিভি বাই সিপি করলে গামা আসবে না স্যার। 1 বাই গামা আসবে তখন, 1 বাই গামা আসবে। 1 বাই গামা দিয়ে আমার কাজ নেই, আমার তো পিভি গামা বের করতে হবে। ঠিক আছে, এই স্যার জিরোথ ল এর পরে যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন অফ স্টেট অফ দ্য ফ্লুইড, এটা কি লাগবে? কে উত্তর দিবেন এটার? সিটির জন্য লাগবে। কে উত্তর দিবেন? কে উত্তর দিবেন? কে প্রশ্ন করছেন? কে আগে একটু বলেন তো। স্যার আমি উত্তর দিই। দাঁড়ান না, প্রশ্নটা করছে কে আগে একটু শুনতে চাই। স্যার আমি করছি। আপনি করছেন? কোন সেকশনের বাবা? স্যার সি সেকশনের। সৈকত, জি স্যার বলেন। সিটি সিলেবাসে ইকুয়েশন অফ স্টেট কি আছে? জি স্যার। আছে?
আছে না নাই? স্যার দেখা লাগবো, দেখিনি আমি। আচ্ছা নাই স্যার। নাই, আচ্ছা স্যার সিলেবাসে নাই সিটি। হ্যাঁ সিটি সিলেবাসে নাই, তাহলে আমি থার্মোডাইনামিক্সে কি বলছিলাম? সিটি সিলেবাসের সাথে শুধু কোনটা কোনটা অ্যাড করতে বলছি? হাসিব বলেন তো। স্যার হচ্ছে ওই 7টা কোশ্চেন আর কার্নোট ইঞ্জিন আর প্লাস হচ্ছে ম্যাথ গুলো। কার্নোট সাইকেলটাও আছে, কিন্তু ইঞ্জিনের সাথে কার্নোট সাইকেলটাও আছে। জি স্যার। আর জিরোথ লয়ে স্যার আপনি ওই 7টা কোশ্চেনে জিরোথ লর জাস্ট স্টেটমেন্ট আর এক্সপ্লেনেশনটা চেয়েছেন স্যার। হ্যাঁ আর কোনো কিছুই না। বুঝতে পেরেছেন যে প্রশ্ন আনসার পেয়েছেন? ওকে স্যার কার্নো ইঞ্জিন নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার 4টা ধাপে কি স্যার ক্যালকুলেশন করে দেখাতে হবে না যে কোনো দুইটা থেকে তারপরে? না যে কোনো দুটো দেখায় কেমন হবে? আপনার ধাপ হচ্ছে 4টা। ও বাবা ও আসলে পুরাটা আসলে 25 মার্কের জন্য কোশ্চেন আসবে। ও কার্নোট ইঞ্জিনের প্রশ্ন, কার্নোট ইঞ্জিনের কোশ্চেন যদি আসে দয়া করিয়া কেউ কাটসাট করে লেখেন না, কাটসাট করে লেখা পরে নাম্বার কম পায় আমার গালিগালাজ করেন না, ঠিক আছে? আমার গালিগালাজ করে লাভ হবে না, আমি আগেই বলে রাখি। এখানে আপনাদেরকে আমি ক্লাসে বারবার করে বলেছি সেম কোশ্চেনই আপনারা রিপিট করতেছেন, আরো এক সপ্তাহ পরে করলে আপনারা সেম কোশ্চেনে আবার রিপিট করবেন, দ্যাটস দ্য রিয়েলিটি। কার্নোট ইঞ্জিনের কার্নোট সাইকেলের জন্য যদি কার্নোট ইঞ্জিন আসে তাহলে কার্নোট ইঞ্জিনের বর্ণনা হচ্ছে আপনার এইখান থেকে শুরু হয়ে ডায়াগ্রামটা দিয়ে 4টা পয়েন্ট শেষ। কিন্তু কার্নোট সাইকেল আসলে আপনি এখান থেকে শুরু করলে প্রথমে ডায়াগ্রাম দিবেন, তারপরে ফার্স্ট আইসোথার্মাল এক্সপানশন, তারপরে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এই অ্যাডিয়াবেটিকে পুরাটা না করে আপনি যদি এই অংশ পুরাটা না করে যদি প্রথম 2-3 লাইন করে তারপর লাস্টের লাইনটুকু করেন তাহলে চলবে। আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এবং ফাইনালি ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন পার সাইকেল। পার সাইকেলে কি পরিমাণ ওয়ার্ক ডান হয় এবং এরিয়াটা কত আসে এ বি সি ডি এ এই পর্যন্ত এনে দেখাইতে হবে কার্নোট সাইকেলে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন যে কার্নোট সাইকেলে এই পুরোটুকুই আপনাকে কমপ্লিট করে দেখাইতে হবে। কিন্তু কার্নোট সাইকেলের এখানে কোনো মানে কম বেশের কোনো কিছু নাই, ঠিক আছে? যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আবার বলতে পারেন, আমি আবার বুঝাই দিতে পারি, মানে দেখাই দিতে পারি কোত্থেকে কতটুকু পর্যন্ত আনসার করা লাগতে পারে আপনারা যদি না বুঝে থাকেন এখনো। স্যার হ্যাঁ আরেকটু দেন, বুঝা দেন দিলে ভালো হয়। হ্যাঁ কে বলতেছিলেন জানেন, কি বলতেছিলেন বলেন? বলেন না যে বুঝাই দিবেন, বুঝাই দেন ভালো। বুঝায় বলতেছি দেখায় দিচ্ছি কতটুকু পর্যন্ত করতে হবে আপনাদেরকে, ওই লিখতে হবে কতটুকু। হ্যাঁ আপনারা এই ফার্স্ট আইসোথার্মাল এক্সপানশনটুকু আনসার করবেন। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এটার আনসার শুরু করতে হলে এটা দিতে হবে, এই ডায়াগ্রাম তো মাস্ট। দেন এখানে ওয়ার্ক ডান, আপনাদের ওয়ার্ক ডান বের করা নিয়ে খুব পরিশ্রম করতে হবে না, কারণ ওয়ার্ক ডান হচ্ছে আইসোথার্মালের জন্য যে ওয়ার্ক ডান আপনারা শিখবেন সেটার ফর্মুলাতে শুধুমাত্র T1 T2 V1 V2 হিসাব করে বসাবেন তাহলে হবে। অ্যাডিয়াবেটিক এক্সপানশন এই দুইটা লাইন মাস দিতে হবে, এখান থেকে এতটুকু পর্যন্ত মাস দিতে হবে, দিয়ে যদি আপনি সরাসরি এই দুই লাইন লেখেন তাহলেও চলবে। মাঝখানের এই অংশটুকু আপনি বাদ দিলে দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই, আর যদি কেউ করেন তাতেও কোনো প্রবলেম নাই। আইসোথার্মাল কম্প্রেশন লাগবে, এটা পুরোটাই লাগবে। অ্যাডিয়াবেটিকের পুরোটাই লাগবে। ওয়ার্ক ডান বাই দ্য সাইকেল ইঞ্জিন, পার সাইকেল ইঞ্জিন এতটুকু পর্যন্ত হচ্ছে। এইটা হচ্ছে পুরো কার্নোট সাইকেলের কোশ্চেনের আনসার। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। দ্যাটস ইট। স্যার ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন পার সার্কেল ওই অংশটাও দিব? ওটাও দিতে হবে। ওকে ওকে। ওইটা তো আপনার ওইটারই তো অংশ, আপনি না দিলে কিভাবে হবে? স্যার দিলে হবে। জি তো থিওরিজ অফ লাইটের শীটটা একটু করে দেখা যাবে না স্যার? দাঁড়ান এখন ওই পর্যন্ত যাই নাই, যাচ্ছি। স্বপ্নিল বললেন তাই না?
স্বপ্নিল না রে? জি স্যার জি স্বপ্ন স্যার, দিব। স্বপ্নিল। তো মাইকে জি স্যার দিদি বলেছে। দিচ্ছি। এতগুলো পড়া কিন্তু চাইলে কমা ফেলতে হবে। কি করা যায়? আসেন কমায় দিই, কার কম লাগবে আসেন। থিওরিজ অফ লাইটের এখানে মানে 4টা থিওরির বর্ণনা তো, স্বপ্নিল কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন যে থিওরির মেইন স্টেটমেন্টটা কি, এক কি কি ব্যাখ্যা করতে পারে, কি কি ব্যাখ্যা করতে পারে না, মানে কোন কোন ফিনোমেনন গুলো, লাইটের কোন কোন ফিনোমেনন গুলোকে সে এক্সপ্লেন করতে পারে, লাইটের কোন কোন ফিনোমেনন গুলো সে এক্সপ্লেন করতে পারে না, এই দুইটা জিনিস। আর হচ্ছে তার কি ডিফেক্ট ছিল যেটার জন্য পরবর্তীতে অন্য একটা থিওরিয়ামের আবিষ্কার হয়েছে। এই জিনিসগুলোকে আপনি 5টা 6টা পয়েন্ট আকারে দাঁড় করেন, তাহলেই হয়ে যাবে। বাট আসলে এটা পুরোটা একসাথেই আসবে। থিওরিজ অফ লাইট এক্সপ্লেন বা রাইট এ শর্ট নোট অন থিওরিজ অফ লাইট। তো আপনাকে খুব বড় করে ইলাবোরেটরি যে লিখতে হবে তা নয়, কিন্তু আপনি মেইন কথাগুলো তুলে আনার চেষ্টা করবেন। যে কোনো একটা থিওরি দিয়ে প্রশ্ন দিবেন না, যে না, ওই থিওরি দেখাবো। একটা থিওরিয়াম দিয়ে প্রশ্ন দেখাবো না। ও আচ্ছা, ও হ্যাঁ 25 নাম্বার, সরি। পুরাটাই আসবে, আসলে নালে আসবে না। ওই 2টা দেব, একটা দেব না, 3টা দেব, এই কাহিনী করার মতো টাইম নেই। সরাসরি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। স্বপ্নিল বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত বড় আনসার করব কিভাবে স্যার, হ্যান ত্যান। আমি তো আপনাকে পুরোটা আনসার করতে বলি নাই। আপনার কোশ্চেনে কিন্তু দেখা যাচ্ছে যে লেখা আছে রাইট এ শর্ট নোট। তো শর্ট নোট মানে কি? মানে আপনি যা জানেন সেটাকে শর্ট করে আনে উল্লেখ করে দেন। তো শর্ট করে আনে উল্লেখ করতে গেলে সামারাইজ করে লিখলে হবে না স্যার? রাইট, সামারাইজ করতে হবে। সামারি যখন করতে যাবেন তখন আপনি সামারিতে তো সব লিখবেন না। আপনি সামারিতে কি কি জিনিস লিখবেন, যে কি স্যার মূল ভাবগুলো, হ্যাঁ কি থিওরিটা কি সেটা লিখবেন, এক। দ্বিতীয়ত ওটার কারণে আপনার কি কি হেল্প হয়েছে, তার মানে কি কি জিনিস সে ব্যাখ্যা করতে পারতেছে সেটা। দুই, কি কি জিনিস সে ব্যাখ্যা করতে পারতেছে না সেটা। এই দুইটা। তারপরে আসবে হচ্ছে আপনার যে কেন ওইটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কোন একটা কারণ ছিল তার বাদ দেয়নি, কোন একটা রিজনে তাকে বাদ দিয়েছি, বা তার বাদ বলতে কি আমরা ওটাকে অ্যাবান্ডন করতেছি, বা নতুন কোন থিওরিয়ামের আবিষ্কার হচ্ছে যেটার জন্য সেটা। এখান থেকে থিওরিজ অফ লাইট পড়লেই চলবে, হাইগেন্স প্রিন্সিপাল পড়া লাগবে না। একটাই কোশ্চেন এই শীট থেকে। কে জানি বলতেছিল কমায় দিতে পারে, কমায় দিলাম, খুশি থাকেন। সুপারপজিশন প্রিন্সিপাল, প্রথম 2টা পয়েন্ট হচ্ছে প্রিন্সিপাল, 3টা কেস আছে, 3টা ডায়াগ্রাম আছে, পুরোটাই লাগবে, কোনো ইয়া নাই, আসলে পুরোটাই দিতে হবে, এক পেজ পুরোটাই গেল। এটা আসতে পারে যে এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ সুপারপজিশন, অথবা ডিসক্রাইব প্রিন্সিপাল অফ সুপারপজিশন, বা স্টেট এন্ড এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ইন্টারফারেন্স কাকে বলে, ইন্টারফারেন্সের কন্ডিশনস, ছোট কোশ্চেনের জন্য আসতে পারে। ইন্টারফারেন্সের একটা ম্যাথ করিয়েছিলাম, সেই ম্যাথের মতো করে হুবহু অন্য যে ম্যাথগুলো হয়তো বা সংখ্যা পাল্টা দিয়ে আসতে পারে, এর বেশি তেমন কিছুই না। ডাবল ডিফ্লেকশন স্প্লিটের এটার এক্সপেরিমেন্টের বর্ণনা পড়া লাগবে না, কিন্তু ফ্রিঞ্জ ওয়াইডটা আমাদের কি করতে হবে, পড়তে হবে। এবং আমি দুইটার ক্ষেত্রেই বারবার ক্লাসে বলেছিলাম, পার্ট ডিফারেন্স পর্যন্ত মানে xd/d এই পর্যন্ত দুইটার ক্ষেত্রে বের করতে হবে। যদি এরপরে ব্রাইট বলে তাহলে ব্রাইটের কন্ডিশন দেখাবেন, যদি ডার্ক বলে তাহলে শুধুমাত্র ডার্কের কন্ডিশনটুকু দেখাবেন। ক্লিয়ার? প্রশ্নটা তাহলে জি স্যার। স্যার ফ্রিঞ্জের কোশ্চেনটা আরেকবার একটু বলা যাবে? ফ্রিঞ্জের কোশ্চেনটা সহজ, শো দ্যাট x = λ/d/d, বা ফর ব্রাইট ফ্রিঞ্জ অথবা ডার্ক ফ্রিঞ্জ। পার্ট ডিফারেন্স পর্যন্ত বের করবেন, পার্ট ডিফারেন্স বের করে এরপরে ব্রাইটের জন্য বের করবেন, ডার্কের জন্য বের করবেন। যদি ব্রাইট বলে তাহলে ব্রাইট, যদি ডার্ক বলে তাহলে ডার্ক, বাট পার্ট ডিফারেন্স পর্যন্ত সব ক্ষেত্রে বের করতে হবে আপনাকে।
যেটাই চাই না কেন আপনার পাথ ডিফারেন্স পর্যন্ত বের করতে হবে আগে। তারপরে আপনাকে যে কন্ডিশন দেওয়া হবে সেই কন্ডিশন অনুযায়ী আপনি কাজ করবেন। ব্রাইটেরটা দিলে ব্রাইটেরটা বের করবেন, আর হচ্ছে ডার্কেরটা দিলে ডার্কেরটা বের করবেন আপনি। সিম্পল। আর ইন্টেন্সিটির ইকুয়েশন এটার কোনো ইয়া নাই, যদি স্পেশাল কেস আসে, যদি শুধু এই পর্যন্ত দেখাইতে বলা হয় তাহলে এতটুকু পর্যন্ত প্রুফ করবেন উপর থেকে। আর যদি আপনাদেরকে এনার্জি ডিস্ট্রিবিউশন দিয়ে যদি আপনাদেরকে এটার কন্ডিশন দেখানো হয় থাকে তাহলে কন্ডিশন অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। এই তো। আর লাস্টের এই শীটের উপরে কোনো ইয়ে দেব না আমি, ইন্টারফারেন্স ডিফ্রাকশনের উপরে কোনো ধরনের ইয়ে নাই, সাজেশন নাই। এটা আপনারা দেখে একটু ব্রেন খাটায় পড়ে নেবেন, যেটা যেটা আপনারা এর আগে পড়েছিলেন বা আপনাদেরকে ক্লাসরুমে বলা হয়েছিল সেই হিসাব করে পড়বেন। আবারও বলছি, থার্মোডাইনামিক্স থেকে অন্ততপক্ষে 2টা কোশ্চেন থাকবে এরকম একটা আশা করে রাখেন। ওএস বা অসিলেশন থেকে আপনার 2টা কোশ্চেন থাকতে পারে, অথবা অপটিক্স থেকে 2টা কোশ্চেন থাকতে পারে, আর ফ্লুইড মোশন থেকে একটা থাকবে। আর আমি যেটা বলেছিলাম প্রথম ক্লাস মিডিয়ার ফাইনালের পরে প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম, সকল চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন ম্যান্ডেটরিতে থাকবে। তার মানে আপনি একটা কোশ্চেন ম্যান্ডেটরিতে পাবেন, এটা ক্লিয়ার থাকেন, যেটা আপনাকে আনসার করতে হবে, এবং সেটা সকল চ্যাপ্টার থেকে। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আপনারা দয়া করে সকলে, তাহলে আপনাদের সাথে টাটা বাই বাই, আর দেখা হবে না। ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টার খাতাগুলো আছে হবে। কবে দিবেন? স্যার প্রিলিমিনারি খাতা ছবি তোলা হয় নাই। সিটির খাতা আপনাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন। নাম্বার পেয়ে যাওয়ার পরে যদি কারো কোনো কনফিউশন থাকে আয়শা খাতা দেখে যেতে পারবেন। 3 নাম্বার খাতা, 2 নাম্বার খাতা পর্যন্ত দেখানো হয়েছে। 3 নাম্বার খাতা দেখাতে পারতাম যদি ক্লাস হতো, মানে আজকে ক্লাস হলে যেমন আজকে আমি সবগুলো 3 নাম্বার খাতা দেখা দিতে পারতাম কমপ্লিট। স্যার একটা কাজ করবেন, 3 নাম্বার খাতা নাম্বারটা দিয়ে দেন না, তাহলে ক্লাসরুমে যত দেখাইতে পারবেন না। খাতার নাম্বার সবগুলো একবার আপলোড করে দেওয়া হবে, এত হতাশ ওকে হওয়ার স্যার। কিছু নেই। আপনার অ্যাসাইনমেন্ট সহকারে বেস্ট আপনি অ্যাসেসমেন্টে 30-এ কত পেয়েছেন সেই পুরোটা একটা ফাইল রেডি করে আমি আপলোড করে দেব। সেখানে ইন্ডিভিজুয়ালি কোন ক্লাস টেস্টে কত মার্কস আছে সেটাও থাকবে, বেস্ট কোনটা কোনটা হয়েছে সেটাও থাকবে, টোটাল কোনটা হয় সেটা কনভার্ট করলে, যেহেতু আপনাদের 60-এ পরীক্ষা নিচ্ছি, সেটা কনভার্ট করলে 30-এ গেলে কত হবে সেটাও দেওয়া থাকবে। সো সেখান থেকে দেখার পরে যদি আপনাদের কোনো প্রবলেম মনে করেন কোনোটাতে, যে আমার হয়তো বা নাম্বার বাড়তে পারে কমতে পারে, আমার সাথে যোগাযোগ করে এসে দেখা করে ওটা চেক করে নিতে পারবেন। ঠিক আছে স্যার, অ্যাসাইনমেন্টটা কবে জমা দিতে হবে? অ্যাসাইনমেন্টের তারিখ দেওয়া আছে, 7 তারিখ দেওয়া আছে। 7 তারিখের ভিতরে যদি আমাদের অবস্থা যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে আমি হয়তো বা অনলাইনে নেব, আর যদি অবস্থা ভালো থাকে তাহলে ফিজিক্যালি আপনারা দিয়ে যাবেন। ঠিক আছে।